যমুনার ঢেউ আর মানুষের সংগ্রামের গল্পে ঘেরা একটা জনপদ, যে জনপদ ইতিহাস কথা বলে, সংস্কৃতি তার সুরেই গান গায়। দর্শক, কথা বলছিলাম সিরাজগঞ্জ নিয়ে। হারবোর্ডের আজকের আয়োজনে যমুনা টেলিভিশন চলে এসেছে সিরাজগঞ্জে। কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখানকার নারী ভোটারদের সঙ্গে, জানার চেষ্টা করব কি ভাবছেন তারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি ইনশাআল্লাহ। আপনাদের সিরাজগঞ্জে আসার পর সর্বপ্রথম আমার যে আগ্রহের জায়গাটা ছিল যে যমুনার পার দেখব, একটু আশাহত হয়েছে যে যমুনা নদী অনেকাংশেই শুকানো থাকে এই সময়টাতে। আমি জানি না বছরের অন্যান্য সময় কেমন থাকে, তবে একটু জানার চেষ্টা করব যে যমুনা নদী শুকানো আছে, কিন্তু নির্বাচন নিয়ে আপনাদের প্রত্যাশার জায়গাটা কতটুকু পরিপূর্ণ আছে। একজন প্রথমবারের মতো ভোটারকে আমার প্রথমেই পাশে পেয়েছে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি পড়াশোনা করছেন এই মুহূর্তে? হ্যাঁ। কোথায় পড়াশোনা করছেন? সিরাজগঞ্জ সরকারি কলেজে। আচ্ছা, পড়াশোনা করছেন আপনি, অবশ্যই একটা চমৎকার ভবিষ্যতের জন্য পড়াশোনা করছেন, তাই না? একটা সুন্দর ভবিষ্যতের জন্য পড়াশোনা করছেন। আপনার কাছে কি মনে হয়, আপনার যে ভবিষ্যৎটা আপনি দেখতে পাচ্ছেন, সেটা কি আপনি সিরাজগঞ্জে দেখতে পান নাকি আপনার পাসপোর্টে দেখতে পান? আমি বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি একটু উন্নত করা হতো, তাহলে মনে হয় যে আমাদের যারা শিক্ষার্থী আছি তাদের মনের আশাটা একটু ব্যক্ত হতো। কারণ আমরা অধিকাংশ বর্তমানে যে প্রশ্ন ফাঁস, তারপরে এই যে ডিভাইস পার্টি, এগুলোর কারণে আমরা ঠিক চাকরি প্রার্থী যারা আছি তারা আমাদের মেধাটাকে মূল্যায়ন করতে পারতেছি না, যার কারণে আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি, আমার দেশটাও মেধাশূন্য হয়ে যাচ্ছে। আর আমি মনে করি সরকারের উচিত যে এই জায়গাগুলো একটু খতিয়ে দেখা এবং বাংলাদেশে মেধার যে একটা মূল্যায়ন করা, যাতে আমাদের দেশটা যেন মেধাশূন্য না হয় এবং মেধাটাকে সবার মধ্যে তুলে ধরার জন্য সরকারকে আমার আকুল আবেদন রইল। আপনি তো আকুল আবেদন করতেন, সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার এলাকায় যিনি প্রার্থী হবেন, আপনি তার কাছ থেকে আসলে কি প্রত্যাশা করেন, আপনার এক্সপেকটেশনের জায়গাটা? আমি চাই সে যেন প্রথমে আগে প্রশাসনটাকে একটু আইন শৃঙ্খলা বাহিনীটাকে যেন একটা নিয়ন্ত্রণ করে। তার কারণ বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দেশটাকে তারা তাদের জায়গা থেকে তারা আসলে দলীয়ভাবে কাজ করে, যেটা আসলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আমি সাধারণ নাগরিক হিসেবে একটা কথা বলতে চাই, যদি আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে যদি জনগণের পাশে থাকতো, তাহলে আমি মনে করি দেশটা আরেকটু উন্নত হতো। অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য মতামতের জন্য। আপু, আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে নির্বাচনের আগে তো প্রার্থীরা সবসময় আপনাদের সামনে প্রেজেন্ট থাকে, প্রার্থীরা সবসময় এসে কথা বলে, বিভিন্ন কথাবার্তা বলে। অনেক সময় যেটা বলা হয় যে নির্বাচনের পরে প্রার্থীদেরকে আপনি কোনো মেসেজ দিলে তারা সিন করে রেখে দেয়, রূপক অর্থে সেই কথাটা বলে। আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটায় কমিউনিকেশনের ব্যবস্থাটা আসলে কেমন থাকা উচিত, যাতে নির্বাচনের পরেও আপনি আপনার এলাকার মেম্বার অফ পার্লামেন্টের সঙ্গে কমিউনিকেট করতে পারেন? এই পলিসিটা কি থাকা উচিত? জি, আমি আসলে চাই এরকম একটা সরকার দেশে আসুক যে নির্বাচনের আগে যে কমিটমেন্টগুলো দিবে সেগুলো যেন নির্বাচনের পরে সেগুলো পালন করে এবং জনগণের সাথে যেন তারা খুব অন্তরঙ্গভাবে কাজ করে, জনগণের দাবি দাওয়াগুলো যেন তারা পূরণ করে। কিন্তু বাংলাদেশে এমন একটা পরিস্থিতি হয়েছে যে যেখানে যখন তখন মারামারি খুনাখুনি হয়, সাধারণ জনগণের উপর অত্যাচার করা হয়। কিন্তু আমরা এরকম একটা সরকার দেখতে চাই যেখানে তারা নির্বাচিত হয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়াবে এবং তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরবে। এখন রাস্তায় দিয়ে বের হলে মারামারি খুন এগুলো হয়, কিন্তু সেগুলো সঠিক বিচার হয় না। তাই আমরা চাই যে এরকম একটা সরকার আসুক যে এগুলোর নির্মূল করবে মারামারি খুনাখুনি, এবং বাংলাদেশে একটা স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে যেখানে নিরপেক্ষভাবে তারা বিচার করবে, প্রশাসনটা সচল থাকবে। আপনি সেই কথাটা বলছেন। ম্যাম, আপনার কাছে একটু আসতে চাই, আপনি তো একজন শিক্ষক। পরীক্ষার হলে যখন কোনো একজন শিক্ষার্থী নকল করে, আপনারা তাদেরকে এক্সপেল করার ক্ষমতা রাখেন, আপনারা এক্সপেল করতে পারেন। আবার নির্বাচনের সময়ও যারা শিক্ষক আছেন তারা প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করেন। নির্বাচনেও তো নকল হয়, আমরা জানি। এখন নির্বাচনে নকল হলে কি এক্সপেল করার কোনো উপায় থাকে শিক্ষকদের সামনে? না, এক্সপেল করা যায় না, কিন্তু আসলে যাওয়া উচিত আমার মনে হয়। অনেকেই একটা কথা বলেন যে বর্তমানে মব ভায়োলেন্সের যে ব্যাপারটা, এটার পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষানীতির জায়গাটা। ফিক্সড শিক্ষানীতি কখনো প্রণয়ন হয় নাই, যে কারণে একটা পুরো জেনারেশন সবসময় কনফিউজ ছিল, তাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে, একবার এক ধরনের শিক্ষানীতি, মোরাল ইথিক্স গ্রো করে নাই। আপনার কাছে কি মনে হয় যে আসন্ন নির্বাচনের পর শিক্ষানীতির জায়গাটায় পরিবর্তন আসবে, বা আপনি এক্সপেক্ট করেন কিনা সেই জায়গাটা যে প্রবলেমগুলো দূর হবে? অবশ্যই এক্সপেক্ট করি, কারণ এই ধারাটা চলার কারণে শুধু যে শিক্ষার্থীরাই
অসুবিধার সম্মুখীন হয়েছে তা না, আমরা শিক্ষক শিক্ষিকারাও এটা নিয়ে আসলে অনেক প্রবলেমে পড়েছি। আমাদের শিক্ষা নিয়ে কাজ করতে হয়, ছাত্রদের নিয়ে কাজ করতে হয়, বারবার পরিবর্তনের ফলে আমাদেরও সেইগুলো রপ্ত করতে না করতেই আবার বারবার চেঞ্জ হচ্ছিল। এটার জন্য আমরাও আসলে প্রবলেমে পড়ছিলাম। তা আমি আশা করছি যে নতুন সরকার যিনি আসবেন অবশ্যই শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে ঢেলে সাজাবেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপা, একটু আপনার কাছে জানতে চাই এবং আপনার জীবনের সঙ্গে প্রাসঙ্গিক একটা প্রশ্নই আমি আপনাকে করতে চাই। আসন্ন সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান? যেই প্রার্থী দূরে থেকেও আপনাকে নিরাপদে রাখবে এরকম প্রার্থী, নাকি কাছে থেকে নীরবে থাকবে সেরকম প্রার্থী? আসলে সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এটা আমাদের কাম্য এবং আমরা চাচ্ছি যে এমন একজন প্রার্থী এখানে নির্বাচিত হোক যে আমাদের মানে সব শিক্ষা দিকে হোক, আমাদের জাতীয় যত রকমের প্রবলেম আছে সেগুলো, বা আমাদের যে এই যে আঞ্চলিক যে প্রবলেম আছে, আমাদের অঞ্চলে যে ভোটে দাঁড়াবে, যে উঠবে, সেই সমাধানগুলো করবে। আর তার চেয়েও আগে আর একটা কথা আছে যে আমরা আসলে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা অনেক খুশি যে জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে যাব। আমরা আসলে ভোট দিতে যাব, এটা আসলে নিরাপদে যাব, এটা আমাদের এখন যে সরকার আছেন উনি হলো আমাদের এটা এনশিওর করবেন আমরা যেন নিরাপদে যেতে পারি এবং নিরাপদে ওখান থেকে বাড়িতে ফিরতে পারি। আরও একটা কথা আছে আমার এখানে, যে যারা আসলে এখানে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের কাছে আশা করব আমি যে আমাদের তারা আসলে ওরকমই হবে বা এরকমই হোক আমার এই কথার মাধ্যমে, যে আমাদের নিশ্চয়তা দিবে যে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার সহযোগিতা করবে যাওয়ার জন্য, এবং আমরা নিরাপদে যেন বাড়িতে ফিরতে পারি আর এবং ঠিক মতো ভোট যেন দিতে পারি। এর আগের যেভাবেই হোক না কেন সেদিকে আমি যেতে চাই না, সামনের দিকে আমি ভালো কিছু দেখতে চাই। আবার সামনের দিকে ভালো কিছু দেখতে চান। আপনার হাজবেন্ড দেশের বাইরে থাকে? জি। কোন দেশে থাকেন? কানাডাতে আছেন। কানাডাতে আছেন। প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেই রেমিটেন্স আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করছে, আমাদের ইকোনমির একটা বড় অংশ, এবং প্রবাসীদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি। কিন্তু আপনি এই যে কথাটা বললাম, কৃতজ্ঞতা স্বীকার করি, আপনার কাছে কি মনে হয় যে এই কৃতজ্ঞতাটা সবসময় কাগজে কলমে বা মৌখিকভাবেই স্বীকার হয়ে যায়? এই জায়গাটা আসলে প্রবাসীদেরকে যেই ধরনের অনারটা করা উচিত বা যে ফ্যাসিলিটিসগুলো তাদেরকে দেওয়া উচিত, বা আপনারা যারা আছেন আপনাদের যে ফ্যাসিলিটিসগুলো পাওয়া উচিত, যতটা স্মুথ হওয়া উচিত ইকোনমিক্যাল ইকোসিস্টেমটা, বাংলাদেশে কি সেই অবস্থা আছে? একদমই হচ্ছে না। আমি এই রেমিটেন্স এটা কাগজে কলমেই এরা কৃতজ্ঞতা স্বীকার করে, আসলে সত্যিকারে করে না। আমি দেশের বাইরে কয়েকটা দেশে গেছি, তাদের এয়ারপোর্টের যে ব্যবস্থা, তারা যে আমাদের সম্মান দিয়ে নিয়ে যে এত সুন্দর করে, কোনো কিছুতে আমাদের কোনো প্রবলেম হয় না। কিন্তু বাংলাদেশের এয়ারপোর্ট মনে হচ্ছে যে আমরা বিদেশ থেকে আসছি, আমরা আসলে এদের জন্য কিছুই করি নাই। এরা আমাদের সাথে এমন দুর্ব্যবহার করে, আমরা যখন আমাদের লাগেজপত্র আসে সেটাও ঠিক মতো আমাদের বুঝায় দেওয়া হয় না, বা আমরা কোনো ধরনের সুযোগ সুবিধাই ওভাবে পাই না, আমাদের সম্মান আসলে ওইভাবে করা হয় না। বাইরের দেশগুলোতে যে সম্মানটা হয়, যে এয়ারপোর্টে যে সুন্দর ব্যবস্থা আছে, এদেশে নাই। এদেশে আসলে আরও আমাদের আপগ্রেড হওয়া উচিত। আপগ্রেড হওয়া উচিত, এবং আপনি সেই জায়গাটা একটা আহ্বান আমার কাছে মনে হয় যমুনা টেলিভিশনের মাধ্যমে পরবর্তীতে সরকার যারা গঠন করবেন সেই কথাগুলো চলে যাবে। ম্যাম, আপনার কাছে একটু আসতে চাই, আপনি একজন শিক্ষক। আমি সবসময় শিক্ষকদেরকে ভয় পাই, কেন জানেন? শিক্ষকরা সবসময় কঠিন কঠিন প্রশ্ন করে, ট্রিকি প্রশ্ন করে। আমি আপনাকে একটা ট্রিকি প্রশ্ন করি। সেই ট্রিকি প্রশ্ন হচ্ছে, আপনার কাছে কি মনে হয়, আপনি যেমন পরীক্ষায় ট্রিকি প্রশ্ন করেন, এই নির্বাচনের সবচেয়ে ট্রিকি প্রশ্ন কোনটা? যোগ্য প্রার্থী সিলেক্ট করা আমার মত। এটা কেন মনে হয় যে যোগ্য প্রার্থী সিলেক্ট করাটা কেন ট্রিকি? এটা কি কমিউনিকেশনের অভাব, নাকি আপনি ভরসা পান না, বা ম্যাস পিপল ভরসা আসলে পায় না? তো বাংলাদেশের প্রেক্ষাপটটাই এমন যে আমরা আসলে ভরসা করতে পারি না। ভোটে ওঠার পরে প্রার্থী তো পুরোই চেঞ্জ হয়ে যায়, তখন সে আর জনগণের পাশে থাকে না। আমরা চাই সেইভাবেই যোগ্য প্রার্থীকে মানে সিলেক্ট করা। বাংলাদেশের মানুষ আসলে কি দেখে ভোট দেয়? আমি যেমন অনেক জায়গায় দেখেছি, অনেকে বলছেন আমরা মার্কা দেখে ভোট দিই, অনেকে আবার বলছেন যে যেই লোকটা আমার এলাকার জন্য ভালো হবে তার জন্য ভোট দিই, অনেকে আবার বলছেন যে এসে ভালো কথা বলতেছে আমাদের কাছে তারে আমি ভোট দিই। মানদণ্ডটা আসলে কি হওয়া উচিত? মানে আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনি বুঝবেন কিভাবে যে এই প্রার্থীটাতে আমার ভোট দেওয়া উচিত? এটা তো আসলে বোঝা যায় না। প্রার্থী ভোটের আগে থাকে একরকম, ভোটের পরে আবার চেঞ্জ হয়ে যায়। সেই ক্ষেত্রে মানে করা উচিত যে সৎ মানুষকে বাছাই করা।
সৎ মানুষকে বাছাই করে, এবং ব্যাপারটা আসলে ট্রিকি, আপনি প্রথমে যেরকম আর বলছিলেন। মার্কা মানুষ অবশ্য মার্কা দেখে ভোট দেয়, যে দলের লোক সেটা সাপোর্ট করে সে তাকেই ভোট দেয়। মানে ট্রেডিশনালি দেখা হ্যাঁ। যাচ্ছে যে দলের সমর্থন করছে আর তাকেই অনেকে ভোট আছে দিতে। আবার মানে পল্টি খাওয়া কিছু লোক আছে যারা বুঝে মানে সুযোগ বুঝে ভোট দেয়। বলতে খাওয়া লোক তাদের থেকে দূরে থাকাটা খুব গুরুত্বপূর্ণ সবসময়। আপা, একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি আপনার লাইফে কোনটাতে বেশি ঠকছেন? ভোট দিয়ে বেশি ঠকছেন নাকি বাজার করতে গিয়ে বেশি ঠকছেন? আমার মনে হয় ভোট আমি ব্যাপারটাতে যাব না, কারণ এ পর্যন্ত আমি প্রপার ভোট দিতে পারিনি। আর বাজার করতে গিয়ে ঠকেছি, এটা ঠিক, কারণ আমাদের বাজার নীতির বেশ কিছু প্রবলেম আছে। তো ওখানে আমি বাজার করতে গেলে এক বাজার থেকে যে দামে কিনেছি, অন্য বাজারে গিয়ে দেখেছি তার চাইতে কম দামে বিক্রি হচ্ছে। ভালো জিনিসই বিক্রি হচ্ছে কিন্তু কম দামে। বা আবার এমন সময় এরকমও হয়েছে যে একটু বেশি দামে বিক্রি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা জিতেছি, সেই জেতাটা খুবই কম, ঠকাটাই বেশি হয়েছে। ঠকাটাই বেশি হয়েছে, কিন্তু আপনি প্রথমেই একটা কথা বলে দিয়েছেন, সেটা হচ্ছে ভোট নিয়ে আপনি প্রপার ভোট দিতে পারেন, তার মানে ঠকার পরিমাণটা যে ভোট দিয়েও কম হয়েছে সেই ব্যাপারটা হ্যাঁ, বলা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। আপনি একটু জানতে চাইবো যে আপনারা তো ঘর সামলাচ্ছেন, তাই না? ঘর সামলাচ্ছেন, বাইরেও সামলাচ্ছেন। একজন প্রার্থী বা একজন মেম্বার অফ পার্লামেন্ট, পলিসি মেকার, তিনিও একটা দেশ সামলান। আপনারা যে যত সুন্দর করে ঘর সামলান, একটা লিমিটেড বাজেটের মধ্যে ঘর সামলান, আপনাদের কোন বৈশিষ্ট্যগুলো একজন মেম্বার অফ পার্লামেন্ট ফলো করতে পারেন? কারণ দিন শেষে আপনারাও একটা কঠিন কাজই করছেন, ঘর সামলানো সহজ কোনো বিষয় না। একজন মেম্বার অফ পার্লামেন্ট একজন আদর্শ গৃহিণীর কাছ থেকে আসলে কি শিখতে পারে? একজন মেম্বার অফ পার্লামেন্ট যেটা শিখতে পারে, যে যেহেতু বাজেট যখন হয় একটা অঞ্চল ভিত্তিক, তো বাজেট তাকে দিয়ে দেওয়া হয়। তো আমি এটা ফিল করি, যেটা আমি যখন সংসার সামলাতে যাই, আমি বাজেট যখন আমার সংসারের জন্য করতে যাই, আমি দেখি যে কোন খাতে আমাকে বেশি বরাদ্দ দিতে হবে। তো আমি সেই ক্ষেত্রে দেখি অবশ্যই আমার শিক্ষা খাতে বরাদ্দ বেশি দিতে হবে, কারণ আমি চাই আমার নেক্সট জেনারেশন আরও বেশি এডুকেটেড হোক, আরও বেশি ওয়াকিবহাল হোক সব কিছু বিষয়ে। তো সেক্ষেত্রে আমি চাইবো যে একজন আমার অঞ্চলে যে মেম্বার অফ পার্লামেন্ট থাকবে, সেও শিক্ষা খাতটা জোর দিবে, এবং অবশ্যই কমিউনিকেশনটাও উনি জোর দেবে। কারণ কমিউনিকেশনে যদি আমি বরাদ্দ ঠিকমতো না দিতে পারি, আমি বাসা থেকে আমার বাচ্চাকে স্কুল থেকে পিক আপ করবো, সে রাস্তা যদি আমার ঠিক না থাকে, আমি ঠিক সময়ে যেতে পারবো না, তাকে পিক করতে পারবো না। আমার বাসা থেকে বাজারের রাস্তা যদি ঠিকমতো না থাকে, আমি আমার বাজার ঠিকমতো বাসায় আনতে পারবো না, রান্না ঠিকমতো হবে না। আমার বাসা থেকে আমার হসপিটালের দূরত্ব রাস্তা যদি ঠিক না থাকে, আমি অসুস্থ হলে আমি আমার পেশেন্টকে আমি তাড়াতাড়ি হসপিটালাইজ করতে পারবো না, যেতে পারবো না। তো আমি চাই যে কমিউনিকেশনের বরাদ্দটাও একেবারে ফেলে দেওয়ার মতো না, এখানেও তার বরাদ্দ ঠিক মতো রাখতে হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমি যখন বাজেট করি আমার ফ্যামিলির জন্য, যখন আমি বরাদ্দ করি আমার ফ্যামিলিতে, আমি যখন কোনো কিছু বলি সেইটা যাতে সবার জন্য আইনটা যাতে সেম থাকে, আমার বাচ্চা আমাকে দেখে শিখবে। তো আমি যদি আইন নিয়ম কানুন আমার ঘরের মধ্যে ঠিকঠাক মতো ফলো না করি, সেক্ষেত্রে আমার বাচ্চা আমাকে দেখে শিখবে না। তো আমি চাই যে মেম্বার অফ পার্লামেন্ট উনিও আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হবেন, এবং উনিও সেই প্রসেসটা এলাকা ভিত্তিক উনি ওই আইন শৃঙ্খলার বাহিনীকেও সেখানেও খুব ভালোভাবে সবাই যাতে আইন শৃঙ্খলা মেনে চলে, এবং এই সমস্যাগুলো উনি উত্তরণ করতে পারবেন, এটা আশা করি আমি। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপা, আপনি এখন পর্যন্ত কতগুলো নির্বাচন দেখছেন? আমি 97 নির্বাচন থেকে আমি মানে মাঠে আছি। মাঠে আছেন, আচ্ছা। নির্বাচনের আগে প্রার্থীরা বলেন যে আমরা সবসময় আপনাদের পাশে আছি, জনগণের পাশে আছি। 97 সাল থেকে আপনি নির্বাচন দেখতেছেন, ডাকলে কি পাশে পাওয়া যায়? না, কি হয়? তাদের সময় মানে আমাদের জন্য তাদের সময় নাই। আর দ্বিতীয় কথা হইতেছে, তারা ভোটের আগে যেভাবে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চায় বা যে ইগুলা দেয়, মানে প্রতিশ্রুতি দেয়, তার কোনো কিছুই মানে পালন করে না। আর তাদের ইচ্ছা মতো মানে তারা চলে। আইন শৃঙ্খলা মানে অসহায় মানুষ যারা আছে, ধরো নিরপরাধ, তাদেরকে এই কেস অবৈধভাবে কেস দিয়ে মাসের পর মাস জেল খাটাইতেছে। আপনার ভোটটা যদি কথা বলতে পারতো, ধরেন আপনার ভোটকে একটা মুখ দিয়ে দেওয়া হলো, যদি কথা বলতে পারতো, তাহলে কি কথা বলতো?
আমার বোর্ডকে যদি কথা বলতে আগে বলতো যে বাংলাদেশ এমনভাবে মানে সরকার প্রতিষ্ঠিত হোক যে বাইরের রাষ্ট্রকে ফলো করুক, উন্নত রাষ্ট্র উন্নত রাষ্ট্রকে ফলো করুক, এবং অসহায় নিরপরাধ মানুষ যেন মানে হয়রানি না হয়। অর্থাৎ যেটা আপনি বলছেন যে আমরা যেমনটা দেখি যে অনেক বেশি মাত্রায় মিডল ক্লাস ফ্রেন্ডলি, আমরা উন্নত রাষ্ট্রগুলোকে দেখে অনেক বেশি মাত্রায় মিডল ক্লাস ফ্রেন্ডলি, সেরকম একটা মিডল ক্লাস ফ্রেন্ডলি সোসাইটি আপনি চাচ্ছেন। আপা, আপনি প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করছেন, আপনাকে ফিল্ডে ভিজিট করতে হয়, ফিল্ড রিপোর্ট তৈরি করতে হয়, ডেটা অ্যানালাইসিস করতে হয়। আসন্ন নির্বাচনে আপনি আপনার এলাকায় কেমন প্রার্থী দেখতে চান, যিনি ফিল্ডে গিয়ে দেখে সিদ্ধান্ত নেন, নাকি ফিল্ডে গিয়ে দেখে ডেটা অ্যানালাইসিস করে সিদ্ধান্ত নেন? আসলে অ্যাকচুয়ালি যে আমাদের আমরা যেটা দেখতে চাই যে ফ্রেন্ডলি মনোভাব আর কি, যে আমরা দুস্থদের চিন্তা ভাবনা চেতনা মাথার মধ্যে আনবো, যে আমাদের দেশে উন্নয়নশীল দেশ হলেও এখনও দরিদ্র সীমার নিচে বেশিরভাগ মানুষ বসবাস করছে। তো তাদের জীবনযাত্রার মান এখনও উন্নয়নের দিকে পৌঁছায়নি আর কি। তো আমরা দেখতে চাই যে এমন একটা সময় আসুক যেখানে এই দরিদ্ররা, যেমন আমাদের সোশ্যাল সেফটি নেটের আওতায় যারা আছে সংখ্যায় অনেক কম, তো এদের সংখ্যা যেন আরও বাড়ে, এবং মোটামুটি আমাদের যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন তারা যেন সুবিধা পায়, এটা প্রত্যাশা করব আর কি। একটা তো আপনি বললেন যে প্রার্থীদের কথা, কিন্তু সাধারণ মানুষ যারা, একদম প্রান্তিক মানুষ যারা, তারা রাজনীতিবিদদের কিংবা মেম্বার অফ পার্লামেন্ট বা পলিসি মেকারদেরকে আসলে কি চোখে দেখে? তারা কি এরকম চোখে দেখে যে দে আর অলসো মাই পার্টনার্স, নাকি তারা তাদেরকে আসলে ওই যে মালিক পক্ষ হিসেবে দেখে, তারা তাদেরকে ওনার হিসেবে দেখে? মানুষ কি বিষয়ে এখন কি বলবো আর কি, তারপরেও পরিবর্তন আনতে হবে। যাই দেখুক সেবা তো পায়, সেবা যেন আরও একটু মানে তাদের দৌড় গোড়ায় পৌঁছায়। আমাদের কমিউনিকেশনটা একটু বাড়াতে হবে, তাহলেই মনে করেন জনগণ সেবা আরও বেশি পাবে আর। ঠিক এই পর্যায়ে আপনাদের প্রত্যেককে ক্ষমতার আসনে বসিয়ে দিতে চাই, জানতে চাই এই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব যদি আপনি পান কোনো কারণে, তাহলে প্রথম কোন 3টা পরিবর্তন করতে চান? প্রথম ভোটার আপনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হলো, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন আপনি করবেন? আমি যদি ক্ষমতার চেয়ারে বসি তাহলে আমি প্রথমে কয়েকজনকে দলে দলে ভাগ করে দেব এবং প্রতিটা গ্রামে পাঠাবো যে কার কী সমস্যা, তারপর যে সমস্যাগুলো বেশি প্রাধান্য পাবে সেই সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। এরপর আমার বিচার ব্যবস্থা যেটা আছে সেটাকে আমরা বিচার ব্যবস্থা যেন সবাই যেন ন্যায্য বিচার পায় সেই দিকটা বিবেচনা করব, যাতে একটা অপরাধ করার পর সেই বিচারটা অনেক দিন ধরে গেলে এর মাঝখানে অনেকটা হাজারটা অপরাধ হয়ে যায়, যেটা আমাদের কাছে অনেক মানে খুবই লজ্জাকর ব্যাপার। এজন্য আমরা বিচার কাঠামোটা আগে সংশোধন করার চেষ্টা করব। এরপর যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অবৈধভাবে আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় বালু উত্তোলন করা হচ্ছে, যেটা আমরা এখন পর্যন্ত আমরা সরকারকে বললে বা মানে বিভিন্ন বড় বড় নেতাকে জানালেও সেটা কখনো ঠিক হচ্ছে না। এটা আমার কাছে খুবই মানে নদী ভাঙন থেকে শুরু করে অনেক অনেক জায়গায় দেখতেছি এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমি মনে করি এই বালু অবৈধভাবে যারা বালু উত্তোলন করতেছে এইগুলা দিকগুলো বিবেচনা করে এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। আপনি 3টা বিষয়ে কথা বলেছেন, চমৎকার। আপনার কাছে কি মনে হয় আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হলে এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ করতে চাইবেন? আমাকে ক্ষমতার চেয়ারে বসে দিলে আমি প্রথমে দেখবো যে মানে দেশের দেখা যায় যে অনেকে যারা গরিব প্রান্তিক কৃষক তাদের জমি যারা বড়লোক প্রভাবশালী তারা দখল করে নেয়। আমি প্রথমে দেখবো যে তাদের যেন জমিগুলো দখল করে না নেয় এবং যারা প্রভাবশালী তাদের জন্য শাস্তি ব্যবস্থা করব যেন তারা এগুলো না করে। তারপরে রাজনৈতিক ব্যবস্থাকে পরিবর্তন করব, কারণ রাজনৈতিক ব্যবস্থায় দেখা যায় যে মানুষ ভয় দেখিয়ে নির্বাচনের সময় বলে যে আমাকে ভোট দিতে হবে, ভয় দেখায়, কিন্তু এটা করবো না। জনগণকে বলে দিব যে তোমরা তোমার স্বাধীনভাবে ভোট প্রদান করবে, কারণ ভোট হচ্ছে জনগণের মৌলিক অধিকার, এটা তারা তাদের পছন্দ মতো ভোটারকে নির্বাচিত করবে। আর দেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করব। আর বাংলাদেশে সমস্যা হচ্ছে রাজনৈতিক অবস্থা, কারণ বাংলাদেশে কোনো খুনাখুনি হলে এর বিচার নাই, তাই এক বিভাগ আর এক বিভাগের হস্তক্ষেপ করবে না। তাই স্বাধীন
একটা বিচার বিভাগ থাকবে যেন সে স্বাধীনভাবে বিচার করার জন্য তার উপযুক্ত শাস্তি পায়। স্বাধীন বিচার বিভাগের কথা আপনি বলছেন, যাতে উপযুক্ত শাস্তি পায়। আপা, আপনাকে ক্ষমতার চেয়ারে বসে দেওয়া হলো, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন আপনি আনতে চান? আসলে আমাদের সিরাজগঞ্জে একটা জিনিস খুবই ইদানিং বেশি একদম জেঁকে বসেছে বলা যায়, পাড়ায় পাড়ায় মারামারি। সারাক্ষণ ছোটোখাটো, একদম খুবই ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি লেগে যাচ্ছে এবং সেটা মাসব্যাপী চলছে। আর এটা বন্ধ করতে চাই আমি। পরিষ্কার পরিচ্ছন্নতা করতে চাই। রাস্তায় রাস্তায় পৌরসভা থেকে যে ময়লাগুলো তুলে রাখা হয় সেগুলা দিনের পর দিন পড়ে থাকে, পরিষ্কার করা হয় না। স্কুল, আমি যেহেতু স্কুলে চাকরি করি, স্কুলের সামনে জ্যাম বেঁধে যায়, বাচ্চাদের নিয়ে আমরা একটু চিন্তিত থাকি, বাচ্চারা ঠিকমতো রাস্তা পার হতে পারবে কি না। সর্বোপরি শহরের প্রশাসনিক ব্যবস্থাটা যেন আরও উন্নত করার চেষ্টা করব। আপনি নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো নিয়ে কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, আপনি এই অঞ্চলের জন্য কি করতে চান? কোন 3টা পরিবর্তন প্রথমে করতে চান? আপনার তো এমনি অনেক টাকা পয়সা মাশাআল্লাহ, ক্ষমতা পেলে আরও কোন 3টা পরিবর্তন করতে আমি চাইবেন? ক্ষমতা পেলে প্রথমত যমুনা পাড়ের মানুষ, যমুনায় অনেক বাড়ি ঘর, অনেক গ্রাম শহর বিলীন হয়ে যাচ্ছে, আমি নদী শাসন করতে চাই প্রথমে। দ্বিতীয়ত আমি যানজট, সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে, আমরা যদি ঘুরতেও যেতে চাই বা কোনো কাজেও যেতে চাই, অনেক প্রবলেম দেখা যায়, আমরা সময় মতো পৌঁছাতে পারি না। এই জন্য সিরাজগঞ্জে একটা সুদূর পরিকল্পনা আছে, সুদূর প্রসারী, সেটা হলো সিরাজগঞ্জে একটা এয়ারপোর্ট হোক, চেষ্টা করব আমি করার। আর তৃতীয়ত শিক্ষা ব্যবস্থার উন্নতি করব। এতটাই করব যে শিক্ষকদের মনে যেন কোনো কষ্ট না থাকে, তারা যেন প্রফুল্ল হয়ে মনে আনন্দ নিয়ে তারা যেন, আমরা যে জায়গাটাই আসলে করা উচিত, শিক্ষকদের আনন্দিত করলে আমরা এই পৌরসভা অমক তমক কোনো জায়গায় যে বসে থাকতে হবে না, 2 নাম্বার লোক থাকবে না যদি ওদের মধ্যে শিক্ষা থাকে। শিক্ষকরা বাচ্চাদের ভালো শিক্ষাদান করবে, ওরা এখান থেকে ভালো কিছু শিখে যাবে, সেইটা সারা দেশব্যাপী কেন সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে আমাদের বাংলাদেশ যে ভালো মানুষ। অসংখ্য ধন্যবাদ আপা। আই উইশ আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিতাম। আই উইশ কোনো একদিন যদি সত্যিকার অর্থে আপনি ক্ষমতার আসনে বসেন, এই পরিবর্তনগুলো দেখতে পাবো। আপা, আপনাকে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয়, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ করতে চান? প্রথমে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে চাইব, আইন শৃঙ্খলার উন্নতি করব। দ্বিতীয়ত ছিন্নমূল মানুষের জন্য কিছু করতে চাইব। আর নিরাপদ, মেয়েদের যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়, তারা যেন নিরাপদভাবে রাস্তায় চলাফেরা করতে পারে, সেই ব্যবস্থা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার কথা বলছেন। আপা, আপনাকে ক্ষমতার চেয়ারে যদি বসিয়ে দেওয়া হয়, আপনি এমনিতেই শিক্ষকরা এমনিই ক্ষমতাবান, তারপরে যদি সত্যিকার অর্থে পলিসি মেকিংয়ের চেয়ারটা আপনাকে দিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন আপনি আনতে চাইবেন? প্রথম যে পরিবর্তন আনতে চাইবো সেটা হচ্ছে যে নারী বান্ধব কর্মক্ষেত্র। নারী বান্ধব কর্মক্ষেত্র, যেখানে নারীদেরকে কোনো ধরনের হ্যাসেলের শিকার হতে হবে না, যাতায়াতেই হোক বা কর্মক্ষেত্রেই হোক। এবং দ্বিতীয়ত আমার এলাকায় আমি দেখতে চাইবো যে মেজরিটি মাইনরিটি বললে যে ব্যাপারগুলো থাকে, মাইনরিটিদের অনেক কিছু ফেস করতে হয়। এটা সামনাসামনি হোক, প্রত্যক্ষ পরোক্ষ, যেভাবে হোক হ্যাসেল কিছু হয়, এইরকম না যে সে নাগরিক সুবিধা পাবে। এখানে মেজরিটি মাইনরিটি বলে কোনো কথা থাকবে না এটা। আর শিক্ষকরা আসলে সব জায়গায় অবহেলিত। এখন ওই জন্যেই বলবো না, শিক্ষক আমরা মানুষ গড়ার কারিগর, আমরা তো না পেলেও আমরা গড়ে যাচ্ছি, গড়ব। তবে কি আমাদের আসার জায়গাটা যাতে আরও ভালো হয়, এইখানে যারা শিক্ষক আছেন তাদের জন্য কর্মবান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা করব। আরেকটা জিনিস করব, অবশ্যই 3টা বলেছেন, আমি আরেকটা বলবো, যেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকতে হবে, এটাও দরকার আছে, এটাও দিকেও আমি নজরদারি আরও ভালো করতে হবে। আপনি আরেকটা কথা বলছিলেন, আমি ওই প্রাসঙ্গিকভাবে একটু কথাটা বলতে চাই, সেটা হচ্ছে যে মেজরিটি মাইনরিটি এই কনসেপ্ট নিয়ে অনেক কথাবার্তা হয়। আমি যদি একটু স্পেসিফাই করে বলি যে অনেক জায়গাতে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা নিরাপত্তা নিয়ে একটা প্রসঙ্গ তোলেন, সেটা যেমন একদম সরাসরি নিরাপত্তা নিয়ে প্রসঙ্গ তোলেন, আবার মানুষের মেন্টালিটির জায়গাটা নিয়েও প্রশ্নটা তোলেন। আপনার কাছে কি মনে হয়, আপনি যদি পার্টিকুলারলি সিরাজগঞ্জ অঞ্চল নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে সামাজিকভাবে মানুষের
মানসিকতার জায়গাটাতেই কি আসলে মূল সমস্যা মনে হয়? এই যে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা যে সেফ ফিল করছেন না, অনেক সময় তারা অনেক কমপ্লেন করছেন, এটার প্রবলেমটা আসলে কোথায়? সেটা কি সামাজিক দৃষ্টিভঙ্গি? আম, এখনো পর্যন্ত আমাদের সিরাজগঞ্জে এত ধরনের অনেক জায়গায় শুনেছি সিরাজগঞ্জে এত মানে সিভিয়ার কোনো কিছু হয়নি। জি, তবে তারপরেও হয় অনেক জায়গায়, সেই প্রেক্ষিতেই আমি বলেছিলাম আর কি। তবে আমাদের এখানকার যারা আছেন সবাই অনেক বন্ধুসুলভ, জি, অনেক বন্ধুসুলভ। আমরা যখন দুর্গাপূজা করি, আমি আপনারা দেখে থাকবেন সিরাজগঞ্জে এত সুন্দর আলোকসজ্জা হয়, এটা মানে বলার অপেক্ষা রাখে না। ওটা তখন কোনো ধর্মীয় উৎসব থাকে না, ওটা সবার জন্য সার্বজনীন। দুর্গাপূজায় এত সুন্দর করে লাইটিং, আলোকসজ্জা এত সুন্দর হয়। তো এটা যদি আমার মেজরিটি পার্সন আমার পাশে না থাকতেন তাহলে এটা করা সম্ভব হতো না। তো সেই জন্যই আমি বলেছি যে আমার এটাকে আমি আরও বেশি দৃষ্টান্তমূলক আমার জেলাকে তৈরি করে করতে চাইবো, যাতে করে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা অন্য কোনো জায়গায় না ঘটতে পারে। সবাই আমার জেলা দেখে যাতে আরো উদ্বুদ্ধ হয় যে না, আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি, অনেক ভালো থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা পরিবর্তন আপনি করতে চাইবেন? আইন শৃঙ্খলা। যেরকম কিছুদিন আগে শহরে বাচ্চা পোলাপান একটা ছেলেকে দিন দুপুরে কোবায়া মেরে ফেললো। এই আইন শৃঙ্খলা আমি ঠিক করতে চাই। দ্বিতীয়তে দ্রব্যমূল্যর দাম, হ্যাঁ, এইটা মানে ইয়েতে রাখতে চাই যাতে গরিব মানুষ, অসহায় মানুষের নাগালে থাকতে পারে। এটা নিয়ে অসহায় মানুষের মানে অনেক সমস্যা। আমরা তো মধ্যবিত্ত, আমরা মানে বলতে পারি না। অসহায় মানুষরা বলে যে আমরা এই খাইতে পারি না, আমরা এই 6 মাস হলো মুরগি খাইতে পারি না। আমি চাই যে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করব এবং যমুনা, বেলকুচি, চোহালি যে যমুনা রোধ করার, ভাঙ্গন রোধ, এটা আমি মানে আমার ইচ্ছা, যদি আমি এমপি হই তাহলে এগুলা আমি নিয়ন্ত্রণ করব। আপা, আপনি মধ্যবিত্তের কথা বললেন। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে উচ্চবিত্ত ঋণ পায়, নিম্নবিত্ত ত্রাণ পায়, মধ্যবিত্ত কি পায়? মধ্যবিত্ত কিছুই পায় না, কারণ তারা কারোর কাছে চাইতেও পারে না। মানে ওই যে বলে না যে এমন হয়েছে যে ভ্যান চালাতেও পারে না, চায়াও খাইতে পারে না। মধ্যবিত্তদের এই অবস্থা। এখন যারা অসহায় তারাই ভালো চলে মধ্যবিত্তদের চেয়ে। তারা হাত পেতে মানুষের কাছে চাইতে পারে। আমরা যারা মধ্যবিত্ত তারা কাউকে বলতে পারি না। আমাদের নিজের কষ্টটা নিজের ভিতরে রাখতে হয়। তাহলে মধ্যবিত্তকে দিন শেষে আসলে অভিনয় করেই যেতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য কোন 3টা পরিবর্তন করতে চান? প্রথম যে বিষয়টা আমি করব সেটা হচ্ছে আইন শৃঙ্খলার দিকগুলো আমার কাছে মানে হয়েছে যে এই আইন শৃঙ্খলার দিকটাকে মানে মজবুত করা, যে আমার জেলায় যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, এটা আমি অ্যাট ফার্স্টই করব। তারপরে আরেকটা বিষয় আছে যে এই যে দারিদ্রতা কিভাবে কমিয়ে আনা যায় সে বিষয়গুলো নিয়ে। আর আমি যদি নারী হয়ে থাকি, তো নারীদের উন্নয়নের জন্য নারীরা যেন স্বাধীনভাবে একটু কথা বলার সুযোগ পায়। আর পাশাপাশি যেটা দেখব যে আমার পাশের বাড়ির লোকটা খেয়ে আছে নাকি না খেয়ে আছে। আমি ভালো খাবার খাইলাম, তো আমার পাশের বাড়ির লোকটা অভুক্ত, সে বিষয়টাকে আমার দেখার বড় বিষয়। কারণ তার পেটে ক্ষুধা, সেটা আমার নিবারণ করার জন্যেই কিন্তু আমার এই কাজে আসা। তো আমি যদি সেবার মন মানসিকতা না নিয়ে ধরেন আমি সময়টা আমার অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কিন্তু দরিদ্রই থেকে যাচ্ছে, তাকে আমি একটা কর্মের ব্যবস্থা করে দেব। তার সে যদি একটু ভূমিহীন হয়, তার মাথা গোজার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
যে সেবা করার মন মানসিকতা, এটা নিয়ে আমরা চলবো এবং কথা বলবো একরকম, কাজ হবে আর একরকম, সেটা না, কথা এবং কাজে দুটাই যেন মিল থাকে। শুরুতে আপনাকে দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশ এই মুহূর্তে নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত বলে আপনার কাছে মনে হচ্ছে এবং কেন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমাদের দেশে দরকার? না, এখন নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ হচ্ছে যে পর্যন্ত আমাদের দলীয় সরকার না আসবে সে পর্যন্ত আমাদের এই অস্থিতিশীলতা যাবে না। এখন এই যে প্রতিনিয়ত খুন খারাপি মারামারি হতেই যাচ্ছে, বিচার ব্যবস্থা ঠিক নাই। যখন দলীয় সরকার আসবে তখন তারা তাদের জায়গা থেকে যখন পরিবর্তন করবে, প্রশাসন ব্যবস্থা ঠিক করবে, তখন এগুলো আমাদের নির্মূল করা সম্ভব হবে। তাই আমরা চাই যে অতি তাড়াতাড়ি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যেন একটা যোগ্য প্রার্থী এসে আমাদেরকে এই সমস্যাগুলো সমাধান করে দেয়। আমরা চাই যে একজন সৎ এবং যোগ্য মানুষ আসুক, যে আমাদের জনগণের কথা শুনবে, জনগণের মতামতকে প্রাধান্য দেবে এবং আমাদের জনগণের পাশে দাঁড়াবে এবং তাদের কথা অনুযায়ী এই দেশটাকে পরিচালনা করবে। আমরা চাই একজন সুষ্ঠু নির্বাচন হোক এবং আমি একজন সাধারণ ভোটার হিসেবে বলতে চাই যে আমি এমন একটা প্রার্থীকে ভোট দিতে চাই যে আসলে দেশের মানুষের কথা নিয়ে ভাববে, দেশের কথা নিয়ে ভাববে, যে আমাদের দেশটাকে যেন উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা যায় সেই কথা নিয়ে ভাববে। আমরা এরকম একজন প্রতিনিধি চাই যাকে আমরা ভোট দিয়ে সরকার হিসাবে নির্বাচিত করব। আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের এই নির্বাচন ব্যবস্থা আমরা এখনও শিওর না যে আসলে নির্বাচন ব্যবস্থাটা কেমন হবে। আমরা প্রথম ভোট দেব এই হিসেবে আমি বলতে চাই যে আমি এখন যেতেও ভয় করতেছে যে আমি আসলে আদৌ ভোট দিতে পারবো কি না, ওখানে গিয়ে আমি কিভাবে ভোট দেব, আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কি না। আবার অনেক এর আগে আমি দেখেছি, টিভিতেও দেখেছি যে অনেকে ভোট দিতে গিয়ে মারামারি হেনস্থার শিকার পর্যন্ত হয়েছে। এই জিনিসগুলো নিয়ে আমি এখনও অনেক ভয় ভীতির মধ্যে আছি। আর আমি সরকারের কাছে বলতে চাই নির্বাচনটা যেন এখন সুষ্ঠু নির্বাচন হয়, আমরা জাতি হিসেবে সেটাই আসলে প্রত্যাশা করি। আমি চাই একজন যোগ্য মানুষ আসুক, যে আমাদের দেশটা হবে হচ্ছে জনগণের দেশ, এখানে রাষ্ট্র হবে জনগণের, আমাদের এখানে রাষ্ট্রের মালিক হবে জনগণ। আমি জাস্ট এই কথাটাই আমার সরকারকে বলতে চাই। অসংখ্য ধন্যবাদ। একজন প্রথম ভোটারের মুখে চমৎকার কিছু কথা আমরা শুনলাম। ভোট দিতে যেতে কতটুকু নিরাপদ বোধ করছেন, আর এই মুহূর্তে বাংলাদেশে কেন গণতান্ত্রিক সরকার দরকার আপনার মনে হয়? ভোট দিতে যাইতে হচ্ছে ভয় লাগছে, কারণ অতীতে যে নির্বাচন হয়েছে সেখানে অনেক মারামারি খুনাখুনি হয়েছে। তাই মনে হচ্ছে যে আদৌ আসলে ভোট দিতে যাইতে পারবো কিনা, আবার ভোট দিয়ে ঠিকমতো আসতে পারবো কিনা, এটা নিয়েও শঙ্কা কাজ করছে। কিন্তু সরকারের উচিত যে এতদিন যেহেতু দেশে মারামারি হানাহানি এগুলো ছিল, তাই উচিত যে জনগণের নিরাপত্তা দিয়ে তারপরে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া, প্রশাসন ব্যবস্থাকে গতিশীল করা। আর গণতান্ত্রিক সরকার এই জন্যই দরকার, কারণ দেশে কোনো মারামারি হানাহানি এগুলা কোনো বিচার নেই। সবাই বলে যে গণতান্ত্রিক সরকার তো নেই, মারামারি করলে কে বিচার করবে, এই জন্য আরও সবাই এগুলার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। আর বাংলাদেশে হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে, যেই সরকারি আসুক। কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে কেউ মূল্যায়ন করে না, শিক্ষকদের তো কেউ মূল্যায়ন করে না। কিন্তু উন্নত বিশ্বের দিকে তাকালে দেখতে পাই যে উন্নত বিশ্বের শিক্ষকদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়, কারণ যে দেশে যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। কিন্তু বাংলাদেশ সরকার এসে দেখা যায় যে শিক্ষা ব্যবস্থাকে ফিরেই তাকায় না, অন্য ব্যবস্থাকে উন্নত করে, কিন্তু যেটা আসলে বেশি দরকার সেটা আসলে করে না। তাই সরকারের উচিত যে এসে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা, দেশের প্রশাসন ব্যবস্থাকে উন্নত করার জন্য। সরকারি চাকরিতে দেখা যায় যারা ঘুষ দেয় তারাই চাকরি পায়, অনেকে মেধা আছে কিন্তু তারা মেধা দিয়ে চাকরি পাচ্ছে না, কারণ দুর্নীতি হচ্ছে। তাই উচিত যে গণতান্ত্রিক সরকার এসে এসব দুর্নীতিকে নির্মূল করে মেধার বিকাশ ঘটানো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপা, ভোট দিতে কতটুকু নিরাপদ বোধ করছেন, আর এই মুহূর্তে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন বাংলাদেশে প্রয়োজন? সত্যি কথা বলতে আমি এখনও নিরাপদ বোধ করছি না। দেশের যে অবস্থা, আমার শহরের যে অবস্থা, চারপাশে যেমন দেখছি, আমি এখনও এমন বোধ করছি না যে আমি আসলে সুস্থভাবে ভোট দিতে যেতে পারবো বা ভোট দিয়ে ঘরে ফিরতে পারবো। তো আমি আশা করব যে আমার তত্ত্বাবধায়ক সরকার ভোটের আগেই এই পরিস্থিতিটা নিশ্চিত করবেন যেন আমরা ভোট দিতে যেতে পারি। আর গণতান্ত্রিক সরকার তো অবশ্যই প্রয়োজন, কারণ কোনো দেশে, বিশেষ করে আমরা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে কোনো স্থিতিশীলতা আসবে না। গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসবে, এখনকার মতো কেউ বলতে পারবে না যে না এখন কোনো সরকার নেই। যদিও আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছে, কিন্তু কেউ কিন্তু সেটা মানে না। সবাই জানে যে আমাদের দেশ এখন সরকার বিহীনভাবে চলছে, এরকমই একটা বিষয়। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আসা দ্রুত জরুরি।
আর তার আগে অবশ্যই নিরাপত্তা আনাটা জরুরি। নিরাপত্তার কথাটা বলছেন, আপনারা সবাই বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা এখনো খুব বেশি আশান্বিত করতে পারেনি। আপা, ভোট দিতে যেতে কতটুকু নিরাপদ বোধ করছেন, আর গণতান্ত্রিক সরকার আপনার কাছে মনে হয় কিনা এই মুহূর্তে জরুরি বাংলাদেশে? আসলে একটা কথা বলবো, প্রচারেই প্রসার। আমাদের যে সরকার এখন আছেন তাদের প্রচার করতে হবে এবং কাজে দেখাতে হবে যে আমরা আসলে নিরাপদ আছি। সেটার অনেক মাধ্যম আছে, ওনারা ভালো জানেন যে কোনটা করলে মানুষ বুঝতে পারে। দ্রুত বিচার, যে কাজটাই যেখানে হচ্ছে, যেখানেই অনিয়ম হচ্ছে, ওইটা বিচারের আওতায় নিয়ে এসে তাৎক্ষণিকভাবে ওইটা সমাধান করে দেওয়া, তাহলেই মানুষ বুঝবে যে এই পরিবেশ শান্ত হয়ে গেছে। আর গণতান্ত্রিক সরকার অবশ্যই দরকার। এখন সামনে যে ভোট দিতে যাব, নিরাপদের জন্য যেতে পারি, সেই পরিবেশ এই সরকার তৈরি করে দেবে। আমরা সবাই ভোট দিতে চাই, ভোট দিতে যাব ইনশাল্লাহ। আপা, জানতে চাইবো ভোট দিতে যেতে কতটুকু নিরাপদ বোধ করছেন এই মুহূর্তে, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন প্রয়োজন? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা অবশ্যই প্রয়োজন। একটা দেশকে উন্নত করতে হলে নির্বাচিত সরকার দরকার। তো নির্বাচিত সরকার ছাড়া তো দেশ তো অস্থিতিশীল বর্তমানে। এই ব্যবস্থা থেকে উত্তরণের একমাত্র পথ নির্বাচন। আর নির্বাচনে মানে যেতে ভয় লাগছে যে কি হয়, দেশের পরিস্থিতি ভালো না, কখন কি হয়। এটা আমাদের সরকারকেই নিশ্চিত করতে হবে যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন দিতে পারবো। নইলে ভয় পাবে, সবাই ভয় পাবে, নির্বাচনে যেতে যাবে না কেউ ভোট দিতে। আমরা সবাই চাই যে গণতান্ত্রিক একটা সরকার আসুক, দেশের উন্নতি হোক, দেশের বর্তমানে যে পরিস্থিতি সেখান থেকে উত্তরণ হোক। থ্যাংক ইউ সো মাচ। আপা, নির্বাচনে ভোট দিতে যেতে কতটুকু নিরাপদ বোধ করছেন, এবং সেই সঙ্গে নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন দরকার এই মুহূর্তে বাংলাদেশে? সবার সাথে আমিও একমত। আসলে নিরাপত্তাহীনতা একটু তো আমাদেরকে ভোগাচ্ছে, সবাইকেই আমরা ভুগছি। তো এই নিরাপত্তা ব্যবস্থাটা অনেক বেশি পরিমাণে জরুরি, যাতে আমি ঠিকমতো ভোট দিতে যেতে পারি, ভোট দিয়ে বাসায় ফিরতে পারি। এবং গণতান্ত্রিক সরকার ছাড়া তো আসলে কোনো দেশের উন্নয়ন সম্ভব না। যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, তো আমাদের নির্বাচনটাও যে ডেটে ফিক্স করা হয়েছে, আমি চাই যাতে এর চাইতে পরে না যায়। এখন সময় আমরা সবাই একসাথে কাজ করব, এবং গণতান্ত্রিক সরকার না আসলে দেশের যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমগুলো অনেক জায়গায় একদম স্লথ হয়ে আছে। তো এইটা গতিশীল করতে হলে অবশ্যই গণতান্ত্রিক সরকার দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একটু আগেই বলছিলেন যে ভোট দিতে যেতে নিরাপত্তার জায়গাটাতে নিরাপদ বোধ করছেন না এখনও, কিন্তু আমার প্রশ্নের জায়গাটা আপনার কাছে একটু ভিন্ন। সেটা হচ্ছে, যেহেতু আপনি আগে বলেই দিয়েছেন গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আসলে এই নিরাপত্তার সংখ্যা দূর হয়ে যাবে, এটা অনেকে মনে করছেন। আপনার কাছে কি মনে হয় সামগ্রিক বিষয়? আমার কাছে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকার না থেকে কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচন হইলে হয়তো আমাদের সুস্থ এবং সুন্দর ভোট হবে, নিরাপদ ভোট হবে, সেটা মনে হচ্ছে আপনার কাছে। আরেকটা বিষয়, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তো আপনি সাপোর্ট করেন অবশ্যই, তাই না? সেটা কেন দরকার এই মুহূর্তে বাংলাদেশে? এই বাংলাদেশের পরিস্থিতি, এই প্রেক্ষাপটে অবশ্যই একটা ভালো নির্বাচিত সরকার দরকার। আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা সব অনিয়ম, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনার কাছে মনে হয় যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দরকার। আপনার কাছে আসতে চাইবো, আপনার এই নির্বাচনে ভোট দিতে কতটুকু নিরাপদ বোধ করছেন এই মুহূর্তে, আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন প্রয়োজন মনে হয়? হ্যাঁ, এটা আমাদের প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন, এবং সবাই দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে আমি ভোট দিতে যাব, এখানে আশান্বিত হতে পারছেন? জি। আর গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কেন প্রয়োজন বলে মনে হয়? আমাদের বাংলাদেশটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেখানে জনগণের বিষয় নিয়েই কিন্তু আমাদের এই রাষ্ট্র। তো সেখানে গণতান্ত্রিক রাষ্ট্র মানে সরকার কাম্য, এটা সবারই। তো আমারও এরকম, আমি একজন গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার চাচ্ছি আর কি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা নির্বাচন নিয়ে আপনাদের মন্তব্য, মতামত ব্যক্ত করেছেন। এই অঞ্চলটাকে আপনারা কিভাবে দেখতে চান সেই ব্যাপারে নিয়ে কথা বলেছেন। একটা কথা খুব ভালো লাগছিল যে এই অঞ্চল যেভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, আপনারা একটা রোল মডেল স্থাপন করতে চান যাতে বাইরের জেলাগুলো আপনাদেরকে দেখে শিখতে পারে। অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে।
তো দর্শক, আজকে সিরাজগঞ্জে আমরা এখানকার নারী ভোটার যারা ছিলেন তাদের সঙ্গে কথা বললাম। আমরা জানতে পারলাম এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যে ঘাটতির জায়গা আছে, শিক্ষাক্ষেত্রে যে উন্নতির জায়গা আছে এবং সার্বক্ষণিকভাবে এই অঞ্চলের নিরাপত্তার যে একটা শঙ্কা আছে, সেই জায়গা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে এখানকার নারী ভোটাররা নিরাপত্তার জায়গাটা এবং উন্নয়নের জায়গাটা কেমনভাবে প্রত্যাশা করছেন। সামগ্রিকভাবে তাদের মধ্যে মতপার্থক্যের জায়গা ছিল এবং দিন শেষে এটাই তো একটা সুস্থ রাজনীতির বিকাশ, যেখানে হয়তো বা বিতর্ক থাকবে, সেখানে ভিন্ন মত থাকবে, কিন্তু প্রত্যেকের ভিন্ন মতকে শ্রদ্ধাও করবে। দর্শক, এমন বাংলাদেশে আমরা দেখতে চাই। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জেলায় নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিরাপদে থাকবেন।